আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি চলছে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ এই বিষয়ে শুনানি করেন। পরে আলোচিত এই মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের কর্ণধার মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে এস.এম. শাহজাহানকে নিয়োগ দেয় আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, শুনানি তো শুরু হয়েছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ ফারিয়া, আসলে আপনি জানেন যে আজকের যে মামলাটি সেটা খুবই একটা আলোচিত একটি মামলা। অর্থাৎ 2004 সালের যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলার যে রায় হয়েছিল 2018 সালে, এবং ওই মামলায় কিন্তু আমরা জানি যে এখানে 19 জনকে, অর্থাৎ বিশেষ করে তৎকালীন সময়ে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দেয়, এবং সেই সাথে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে, বিএনপি অন্যান্য নেতাদেরকে সহ কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলাটি আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু এই মামলার যতগুলো আসামি ছিল এমন রায় হয়েছিল সবগুলো খালাস করে দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই হাইকোর্টে ওই সময় একটা নির্দেশনা দিয়েছিল যে নিম্ন আদালতের যে ট্রাইব্যুনাল আগে যে বিচার করা হয়েছিল সেটা অবৈধ ছিল, এবং যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট অনুযায়ী এই রায়টি হয় না, এমন মর্মে হাইকোর্ট কিন্তু এই মামলাটি নিষ্পত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রপক্ষের গত জানুয়ারি মাসের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আবার আপিল করে, এবং আপিল শুনানির পর কিন্তু আজকে যে শুনানিটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের যে খালাসের যে বিষয়টি তারা আপিল করেছেন, এবং আমরা যতটুকু জানি বেলা 1টার দিকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে পারবো। এবং এখন যতটুকু আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের যে বেঞ্চ তারা এটা নিয়ে শুনানি করছেন, এবং সেখানে আমরা যতটুকু জেনেছি যে এই শুনানিটা চলবে আরও কয়েকদিন ধরে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে এই মামলা যে পলাতক যারা আসামি ছিল, বিশেষ করে হানিফ পরিবহনের মালিক হানিফ এবং আরেকজন মাওলানা তাজউদ্দিন সহ তাদের স্টেট ডিফেন্সের যে লয়ার নিয়োগ দেওয়ার যে বিষয়টি সেটি আজকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেটিরও কিন্তু শুনানি চলছে। এবং এই শুনানি যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি, এই শুনানি শেষ হবে বেলা 1টার দিকে। সেই সময় আমরা সর্বশেষ তথ্য জানতে পারবো আসলে মামলাটির কোন দিকে যাচ্ছে, এবং আসামি পক্ষের যে খালাসের যে বিষয়টি রাষ্ট্রপক্ষ যে জেরা বা শুনানি করছেন সেটি আসলে কতদূর যাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলার শুনানিটা আরও কয়েকটা দিন চলবে, তারপর হয়তো এই মামলাটার একটা সিদ্ধান্ত আসবে আসলে এই মামলাটি পুনরায় চলবে কিনা নাকি একেবারে সেটি নিষ্পত্তি হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। নির্বাচন পেছানোর জন্য গোপালগঞ্জের মতো রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিভাজন তৈরি করে নানা চোরাপথে ফেসিবাদের উত্থান ঘটার চেষ্টা চলছে। ফেসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে রিজভী যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানান। কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে, সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয় তারা আক্রমণ করার সুযোগ পেল কি করে? সেখানকার স্থানীয় প্রশাসন জানতো আগে থেকে? তো এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। এই কারণে আজ সকাল থেকে রাস্তায় খুব একটা যানবাহন দেখা যায়নি। পুরো রাস্তা জুড়ে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। শহরের পুলিশ লাইন্স থেকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ এবং ইট। র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জুলাই পদযাত্রার 17তম দিনে ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খুলনা থেকে ফরিদপুরে আসছেন দলের নেতারা। দুপুরে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা করবেন তারা। এছাড়া পার্টি অফিস উদ্বোধন ও শহীদ পরিবারের সঙ্গে দেখাও করবেন নেতারা। এরপর রাজবাড়ী ও মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গোপালগঞ্জে হামলার পর মাদারীপুরে পদযাত্রা স্থগিত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় একজনকে গুলি ও একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আদাবরের নবোদয় হাউসিং এলাকায় গেল রাতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রাইভেট গাড়ি চালককে এলোপাথারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে আল আমিন ওরফে ফর্মা পাতা আল আমিনকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনা নিয়েই কাজ করছে পুলিশ। আমার স্বামীরা গুলি করে হত্যা করা হয়েছে। আমার স্বামীর বিচার চাই। শোনেন, টাকা পয়সা ডাইনাতে বামাতে যাই, এই সামান্য ডিমের ব্যাপার নিয়ে জীবন শেষ করতে না, যে শেষ করছে ও মরে ডাহাই। তর্ক বিতর্কের মাধ্যমে হাতাহাতি হয়েছে। এর ভিতরে ওরা আমার বাইরে গুলি করেছে, ঠিক আছে, গুলি করে মেরেছে। আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্টের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারে ইসরায়েলি আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ আদালত বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত রায়ে বলা হয়, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে চলমান তদন্ত স্থগিত করার আবেদনও বাতিল করা হয়েছে। 2023 সালে গাজায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত পরোয়ানাগুলো বহাল থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 7.3। তীব্র এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর 12:37 ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় 87 কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল মাত্র 20.1 কিলোমিটার। এদিকে ভূমিকম্পের পরপরই আলাস্কা দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খেলার সংবাদ শুরুতেই ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে সন্ধ্যা 7টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে 3টি ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সেখানে 4 দলের মধ্যে ভুটানের অবস্থান তৃতীয়। নিজেদের সর্বশেষ ম্যাচে এই ভুটানকেই 4-1 গোলে হারায় আফিতা খন্দকারের দল। সে ম্যাচে 9টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার। ভারী বর্ষণে কিংস অ্যারেনার মূল মাঠ অনুপযোগী হওয়ায় প্র্যাকটিস গ্রাউন্ডে হবে আরও 2 দিনের ম্যাচ।
শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের প্রতি উৎসর্গ করলেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, সামনের ম্যাচগুলোতেও জয়ের এই আত্মবিশ্বাস কাজে দেবে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজে এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলেও জানান লিটন। শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দল অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে, সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।